আজকের সিনেমার নাম হলো ইনসেপশন, যে সিনেমাটি হলিউডের ইতিহাসে অন্যতম জটিল সিনেমাগুলির মধ্যে একটি। অবশ্য যে সিনেমাটি ক্রিস্টোফার নোলান পরিচালনা করেছেন, সেই সিনেমাটি একটু অন্যরকম হবে, এটাই স্বাভাবিক। যার ব্যাপারে আমার আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই। যারা সিনেমা প্রেমী তারা জীবনে একবার হলেও নামটি শুনেছেন। সোজা কথা, একজন গোটেড পরিচালক। সিনেমাটি মুক্তি পেয়েছিল 2010 সালে এবং সিনেমায় আমরা এক গাদা জনপ্রিয় অভিনেতাদেরকে দেখতে পাই। এই যেমন লিওনার্দো ডিক্যাপ্রিও, কিলিয়ান মার্ফি, টম হার্ডি, জোসেফ গর্ডন ও আর অনেকে। শুরু করার আগে সিনেমাটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই, যা জানলে আপনাদের সিনেমাটি বুঝতে আরও ইজি হবে। গল্পের মেইন যে কনসেপ্ট সেটি হলো এক্সট্রাকশন ও ইনসেপশন, অর্থাৎ স্বপ্নের মাধ্যমে কারো কাছ থেকে সেই কনসেপ্ট চুরি করা, বা ইনসেপশনের মাধ্যমে যে কোনো এক ব্যক্তির মস্তিষ্কে নিজের বাছাই করা স্বপ্ন রোপণ করা। যে স্বপ্নের মধ্যে আবার একের অধিক স্তরও তৈরি করা সম্ভব, অর্থাৎ স্বপ্নের মধ্যে আরও স্বপ্ন এবং সেই স্বপ্নের মধ্যে আরও স্বপ্ন, এভাবে 3 বা 4 লেয়ার পর্যন্ত যাওয়া সম্ভব। কিন্তু এখানে সমস্যা হলো, স্বপ্নের লেয়ার যত বেশি বাড়বে সেখানকার সময় তত দ্রুত অতিবাহিত হবে। যেমন বাস্তবের 1 ঘন্টা, স্বপ্নের প্রথম স্তরে 1 সপ্তাহ, পরের স্তরে 6 মাস এবং তারপরের লেয়ারে 1 বছর, এরকম। এবং সেই স্বপ্ন ও বাস্তবের মধ্যে ফারাক বোঝার জন্য তারা এক প্রকার টোটেম ব্যবহার করে। যেমন কবের কাছে যে টোটেমটি রয়েছে তা হলো একটি লাট্টু, যেটিকে স্বপ্নে ঘোরালে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে এবং বাস্তবে একটু ঘোরালেই সেটি মাটিতে লুটিয়ে পড়ে। এখন প্রশ্ন জাগতে পারে, একজন মানুষ আরেকটি নির্দিষ্ট মানুষের স্বপ্নে কিভাবে প্রবেশ করে? যা সম্ভব করার জন্য একটি যন্ত্রের ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে একের অধিক অনেক মানুষ সেই ডিভাইসের সাথে কানেক্ট হয়ে একই স্বপ্নে প্রবেশ করা যায়। এবং সেই স্বপ্ন থেকে বাস্তবে আসতে যে সেই স্বপ্নের মধ্যে রয়েছে তাকে স্বপ্নে মেরে ফেলতে হয় বা কিক করতে হয়, যার অর্থ হলো ঘুমন্ত ব্যক্তিকে পানিতে ফেলে দেয়া বা চেয়ার থেকে ফেলে দেয়া, যার সাহায্যে স্বপ্নে থাকা ব্যক্তি বাস্তবে চলে আসে বা ঘুম থেকে জেগে যায়। এবার মূল গল্পে ফিরলে আমরা দেখি গল্পের মূল চরিত্র ডমিনিক কবকে, যে কিনা অজ্ঞান অবস্থায় সমুদ্রের তীরে পড়ে রয়েছে। তখন 2 জন মিলিটারি পার্সন এসে তাকে তুলে নিয়ে যায় এক বৃদ্ধ ব্যক্তির কাছে। এরপর সিনেমার সিন কমপ্লিটলি ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং এবং আমরা দেখি কব তার দলবল নিয়ে এসেছে একটি জাপানিজ বিজনেসম্যান সাইতোর কাছ থেকে তার আইডিয়া চুরি করতে। গল্পে কব হলো একজন প্রফেশনাল চোর, যে কিনা স্বপ্নে গিয়ে বিভিন্ন মানুষের থেকে তাদের গোপন আইডিয়া চুরি করে নেয়। কিন্তু এই সিনে আমরা দেখি কব সাইতোর কাছ থেকে তার আইডিয়া চুরি করতে ব্যর্থ হয়। যার কারণ হলো, কবের টিমে একজন আর্কিটেক্ট ছিল, যার নাম হলো নাস, যার কাজ স্বপ্নের ভিতরে পরিবেশ তৈরি করা। কিন্তু সাইতো নাজের কাজে ত্রুটি ধরে ফেলে, যার কারণে সে বুঝে ফেলে সে বর্তমানে স্বপ্নে রয়েছে। মিশন ফেল হয় তারা, অর্থাৎ কব ও আর্থার ও নাচ পালাতে গেলে সাইতো তাদেরকে ধরে ফেলে এবং নাচকে সেখান থেকে তার লোকদের দিয়ে ধরে নিয়ে যেতে বলে। কিন্তু সাইতো কব ও আর্থারকে কিছু বলে না, বরং সাইতো তাদেরকে একটি কাজের অফার দেয়। এই কাজটি করতে কবকে কোনো প্রকারের চুরি করতে হবে না, বরং একজনের মাথায় নতুন ধারণা বসাতে হবে। সাইতো হলো একজন বড় ব্যবসায়ী, যে কোম্পানি তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, তার মালিক একজন বয়স্ক মানুষ, যে কিনা হয়তোবা কয়েকদিনের মধ্যে মারা যায়। তার মৃত্যুর পর সেই কোম্পানির নিয়ন্ত্রণ তার ছেলে রবার্টের কাছে চলে যাবে। সাইতো চাচ্ছে রবার্ট যেন তার পিতা ব্যবসার দর্শন অনুসরণ না করে, বরং অন্য কিছু করে। যেমনটি হলে সাইতোর কোনো কম্পিটিটর থাকবে না। যা শুনে কবের পার্টনার আশা বলে, কারোর মাথা থেকে তার আইডিয়া চুরি করা যত না সহজ, তা চাইতে অনেক বেশি কঠিন কারোর মধ্যে নতুন স্বপ্ন বা নতুন আইডিয়া বসানো। সাইতো তখন কবকে বলে, কব যদি এমনটি করতে পারে তবে সে তাকে তার বাড়ি বা আমেরিকা ফিরানোর একটি ব্যবস্থা করে দিবে, যার মাধ্যমে সে তার বাচ্চাদের সাথে দেখা করতে পারবে। এমন অফার শুনে কব আর সাইতোর কথা ফেলতে পারে না এবং সে এই মিশনের জন্য রাজি হয়ে যায়। এই মিশনটি করার জন্য এখন তার এক নতুন আর্কিটেক্টের প্রয়োজন পড়বে, যার খোঁজে কব প্যারিসে এসে পৌঁছায় মেলের পিতার কাছে, যার থ্রু সে নতুন আর্কিটেক্ট হিসেবে অ্যাড্রিয়ানকে হায়ার করে। অ্যাড্রিয়ানের পূর্বের এসব কাজে অভিজ্ঞতা না থাকে, সে এই কাজে প্রখর। কব তাকে এই মিশনটির ব্যাপারে বিস্তারিত বলে এবং এবং কথার ফাঁকে কব তাকে তার স্বপ্নে নিয়ে যায়। স্বপ্নে অ্যাড্রিয়ানের কাজ কবের খুবই পছন্দ হয়, কিন্তু তারা স্বপ্নে কিছুক্ষণ থাকার পর হঠাৎ সেখানে কবের ওয়াইফ মেল সেখানে চলে আসে এবং অ্যাড্রিয়ানকে ছুরি ঢুকিয়ে হত্যা করে ফেলে, যার ফলে অ্যাড্রিয়ানের ঘুম ভেঙে যায় এবং সে বাস্তবে চলে আসে। এই ঘটনার পর অ্যাড্রিয়ানের প্রচুর ভয় পেয়ে যায় এবং সে এই কাজটি করবে না বলে ঠিক করে। কিন্তু এই কাজে তার গুরুত্ব বোঝার পর অ্যাড্রিয়ান ঠিক করে সে আবার এই মিশনটি করবে। পরবর্তীতে অ্যাড্রিয়ানে কবের কাছ থেকে মেলের ব্যাপারে বিস্তারিত জেনে নেয়। তখন কব তাকে সব ঘটনা খুলে বলে। আসলে মেল ও কব একে অপরকে প্রচণ্ড ভালোবাসতো, এতটাই যে মেল মারা যাওয়ার পর কব তাকে তার স্বপ্নে বাঁচিয়ে রেখেছে। এটি স্বপ্ন, জানার পরও তার ভালোবাসা তাকে এটি বুঝতে দেয় না যে এটি অবাস্তব। স্বপ্নে কব মেলকে একদমই নিয়ন্ত্রণ করতে পারে না, তাই প্রত্যেকবারই কব যখন স্বপ্নে তার মিশনে যায় তখন মেল সেখানে এসে সব কিছু বেচতে দেয়।
যাতে কপ কোনো কাজে সফল না হয়, যার কারণে মেল একটু আগেই এড্রিয়ানের উপর হামলা করেছিল। এখন কপ এই মিশনের জন্য তার টিম মেম্বারদের সাথে প্ল্যানিং শুরু করে। তাদের টিমে টোটাল 6 জন সদস্য ছিল, যারা হলো কব যে এই টিমের লিডার, আর্থার কবের ঘনিষ্ঠ সহযোগী এড্রিয়ানে যে হলো আর্কিটেক্ট, স্বপ্নের মধ্যে সব রকম ভার্চুয়াল দুনিয়া তৈরি করবে। 4 নাম্বার ইমস যে হলো ছদ্মবেশী, নিমেষেই যে কারোর রূপ ধারণ করতে পারে। 5 নাম্বার ইউসুফ, যার কাজ হলো স্বপ্নে দীর্ঘক্ষণ থাকার জন্য প্রয়োজনীয় সব রকমের ওষুধ তৈরি করা। এখন তারা প্ল্যান করতে থাকে যে কিভাবে নার্গেতের মাথায় নতুন আইডিয়াটা ইমপ্লিমেন্ট করা যায়, যার জন্য তারা ডিসাইড করে তারা স্বপ্নের 3টি স্তরে যাবে। প্রথম স্তরে ফিশারের ও তার পিতার মধ্যে সম্পর্কে হালকা ফারাক তৈরি করবে, যাতে রবার্টের মনে হয় সে তার পিতার দেখানোর পথে হাঁটবে না। দ্বিতীয় স্তরে তারা রবার্টের মনে এটি বসানোর চেষ্টা করবে যে সে নিজে থেকে নিজের যোগ্যতায় কিছু একটি করে দেখাবে। এবং সর্বশেষ 3 নাম্বার লেভেলে তার পিতা চাইতো না তার ছেলে কখনোই তার মতো হোক। এইবার প্ল্যান তো রেডি, কিন্তু ফিশারকে স্বপ্নে আনতে হলে তাকে সেই মেশিনের সাথে কানেক্ট করতে হবে, যার জন্য প্রয়োজন ফিশারকে সশরীরে। তখন জানতে পারে ফিশার প্রত্যেক সপ্তাহে একবার করে সিডনি থেকে লস অ্যাঞ্জেলেস সফর করে, যা দুনিয়ার সবচাইতে লম্বা ফ্লাইটগুলির মধ্যে একটা। তখন তারা ডিসাইড করে তারাও ছদ্মবেশে সেই প্লেনে উঠবে এবং ফিশারকে কোনোভাবে সুযোগ বুঝে সেখানে অজ্ঞান করে সেই মেশিনটির সাথে কানেক্ট করে তাদের স্বপ্নে নিয়ে আসবে, যার কারণে সাইটো পুরো ফ্লাইটটিকেই কিনে নেয় এবং তারা সেই প্লেনে উঠে পড়ে। উল্লেখ্য, এই মিশনে কব যদি সফল না হয় তবে লস অ্যাঞ্জেলেসে নামার সাথে সাথেই আমেরিকান পুলিশ তাকে অ্যারেস্ট করে নেবে। যার কারণ হলো কবের ওয়াইফ মারা যাওয়ার আগে কবের নামে একটি চিঠি লিখে যায়, যেখানে তার মৃত্যুর জন্য কবকেই দায়ী করে, যার কারণে এফবিআই তার পিছনে পড়ে যায়। তারপর থেকে কব আর আমেরিকায় ফিরতে পারেনি, ইভেন তার বাচ্চাদেরকে কখনো দেখতেও পায়নি। তখন সাইটো তাকে আশ্বাস করে সে যদি এই মিশনে সফল হয় তবে সে তার উপর থেকে সব আইনি তদন্ত বন্ধ করে দিবে। এখন ফ্লাইটে ফিশারের অজান্তে তার ড্রিঙ্কসের ঘুমন্ত ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করে ফেলে এবং বাকিরা সবাই নিজেদেরকে সেই মেশিনের সাথে কানেক্ট করে স্বপ্নের প্রথম লেভেলে এসে পৌঁছায়। এটি ছিল ইউসুফের স্বপ্ন। স্বপ্নে ঢোকার পর তারা ফিশারকে কিডন্যাপ করে নেওয়ার পর তখন সেখানে আচমকাই কিছু লোক এসে তাদের উপর অতর্কিত হামলা করে দেয়। তারা কেউ কিছু বুঝতে পারছিল না যে হামলাকারীরা আসলে কারা, যারা তাদের উপর এভাবে হামলা করছে। বাস্তবিক অর্থে যারা ছিল রবার্ট ফিশারের সাবকনসিয়াস মাইন্ডের কাল্পনিক গার্ড। আসলে ফিশার এসব স্বপ্নের মতো চুরির ব্যাপার স্যাপারের উপর আগে থেকেই ধারণা ছিল, যে কারণে এইসব অন্তর্মন চোরদের থেকে বাঁচার জন্য ফিশার নিজে এদেরকে হায়ার করে রেখেছিল। কিন্তু ফ্যাক্ট হলো ফিশার নিজে বুঝতে পারছিল না এই লোকেরা তাকে প্রোটেক্ট করার জন্য এসেছে, এবং এটিও বুঝতে পারে না যে সে এই মুহূর্তে স্বপ্নে রয়েছে। তখন তারা কোনো মতে এই ঝামেলা থেকে বেঁচে একটি সেফ জায়গায় এসে পৌঁছায়। তখন আমরা দেখতে পারি সাইতোর শরীরে একটি গুলি লেগেছে এবং সে গুরুতর আহত হয়েছে। ইমস বলে সে খুবই যন্ত্রণা অনুভব করছে এবং তাকে এখানে মেরে ফেলতে, যাতে বাস্তবে তার ঘুম ভাঙে। তখন কপ এমনটি করতে তাকে বাধা দেয় আর বলে এমনটি করলে সাইতো বাস্তবে ঘুম থেকে ওঠার পরিবর্তে সোজা কোমায় চলে যাবে, কেননা যে ওষুধটি তারা ব্যবহার করেছিল সেটি খুবই শক্তিশালী এবং তার ইম্প্যাক্ট শেষ হতে আরও অনেক সময় আছে। তখন কব বলে তারা সাইতোকে এমন অবস্থায় পরের লেভেলে নিয়ে যাবে, তখন তার যন্ত্রণা অনেকটাও কমে যাবে। এখন এই লেভেলে তারা সাইতোকে রেখে ফিশারের কাছে আসে। তারা ফিশারকে জিজ্ঞেস করে তোমার বাবার রুমে একটি লকার রয়েছে, সেই লকারের পাসওয়ার্ডটি তাদেরকে বলতে। তখন ফিশার জানায় সে কোনো পাসওয়ার্ড সম্পর্কে জানে না। তখন পাশের রুম থেকে ফিশারের পিতার ঘনিষ্ঠ সহযোগী পিটার তার আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু বাস্তবে সেটি ইম্প ছিল যে ছদ্মবেশে পিটার আঙ্কেলের রূপ নিয়েছে, যাতে ফিশারকে মানসিকভাবে চাপে ফেলে সে লকার রুমের পাসওয়ার্ড জানতে পারে। তখন তারা পিটার আঙ্কেলের রূপ ধারণ করা ইমসকে ফিশারের কাছে নিয়ে আসে এবং ইমস ফিশারকে জানায় সে লকারে তার পিতার নতুন একটি তৈরি করে রেখেছে, যার মোতাবেক তাদের সম্পত্তির শেয়ার ছোট ছোট অংশে ভাগ করা হয়েছে। যা শুনে ফিশার একটু অবাক হয় যে তার পিতার উইল সম্পর্কে তার কোনো ধারণা নেই। এরপর কব ও তার টিম ফিশারকে নিয়ে একটি ভ্যানে করে রাস্তায় বেরিয়ে পড়ে স্বপ্নের দ্বিতীয় স্তরে যাওয়ার জন্য। যেহেতু এটি ইউসুফের স্বপ্ন ছিল তাই সে এই লেভেলে স্টে করে এবং বাকিরা সবাই ফিশার সমেত পরের লেভেলে এসে পৌঁছায়। স্বপ্নের পরের লেয়ারে আমরা দেখি এরা সবাই একটি বড় হোটেলে রয়েছে। এটি হলো আর্থারের স্বপ্ন, যেখানে কপ নিচ থেকে ফিশারের কাছে যায় এবং তাকে বোঝাতে থাকে তার আশেপাশে যা কিছু আছে সেগুলি আসলে একটি স্বপ্ন এবং কপ হলো তার সিকিউরিটি, যাতে ফিশার তার কথা মতো কাজ করে। আর যারা সত্যিকারের অর্থে ফিশারের সিকিউরিটি ছিল তাদেরকে কপ একে একে ঠিকানা লাগিয়ে দেয়, যা দেখে ফিশার বিশ্বাস করতে শুরু করে যে আসলে কপ তাকে প্রোটেক্ট করছে।
তখন কব ফিশারকে এটা মনে করতে বলে যে এখানে আসার পূর্বে তার সাথে ঠিক কী হয়েছিল, আর ফিশার বহু চেষ্টার পর সেটি মনে করতে সক্ষম হয়। তখন সেখানে কব ও ফিশারের মধ্যে কথা বলার দরুন ইমস পিটার আঙ্কেলের রূপ ধারণ করে সেখানে চলে আসে এবং ফিশারকে এমনটি বোঝানোর চেষ্টা করে যে পিটার আঙ্কেলই তাকে এখানে কিডন্যাপ করিয়েছে বা কিডন্যাপ করতে চাচ্ছে এবং সে তোমার স্বপ্নের মধ্যে ঢুকে তোমার পিতার লকারের পাসওয়ার্ডটা বের করতে চায়। তখন ইমস যে পিটার আঙ্কেলের রূপ নিয়ে রয়েছে সে বলে যে সেই তাকে কিডন্যাপ করিয়েছে এবং তার কারণ হলো সে চায় না ফিশার তার পিতার লেখা শেষ উইলটা যাতে পড়ে। ফিশার তার কারণ জানতে চাইলে পিটার আঙ্কেল বলে সে উইলে তার পিতা চাইতো ফিশার যাতে তার পিতার পথ অনুসরণ না করে বরং তার নিজ থেকে কিছু একটা করার চেষ্টা করে। তখন কব ফিশারকে এইটা বলে কনভিন্স করে যে তারা পিটারের স্বপ্নে যাবে যাতে তারা জানতে পারে আদৌ সে কথাগুলো সত্যি বলছে নাকি মিথ্যা। এবার যেহেতু এই স্বপ্নটা আঠারে ছিল তাই সে এই লেভেলেই স্টে করে এবং বাকিরা সবাই পরের লেভেলে চলে যায়। এখানে ফিশারকে এটা বোঝানো হয় যে তারা সবাই পিটার আঙ্কেলের স্বপ্নে যাচ্ছে। আদতে যা ছিল ইমসের স্বপ্ন, যে কিনা পিটার আঙ্কেলের রূপ ধারণ করেছিল। স্বপ্নের তৃতীয় স্তরে আমরা দেখি বরফের মাঝখানে একটি বড় বাড়ি রয়েছে এবং ফিশারকে বলা হয় যে সেখানে ঢুকলে সে জানতে পারবে পিটার আঙ্কেল আদতে সত্যি বলছে নাকি মিথ্যা। এখানে আমরা সাইটোকে দেখতে পাই তার মুখ থেকে রক্ত পড়ছে এবং সে অসুস্থ অনুভব করছে। তখন বাকিরা সবাই সেখানে সৈন্যদের মেরে সেই বিল্ডিং এর ভিতরে চলে এসে এবং আরো একটু হলেই তাদের মিশনটা কমপ্লিট হয়ে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে কবের ওয়াইফ মেল চলে আসে এবং এসে ফিশারের উপর হামলা করে দেয় এবং তৎক্ষণাৎ ফিশার সেখানে মারা যায়। এবার ফিশার যেহেতু নির্দিষ্ট সময়ের আগে সেই লেভেলে মারা যায় তাই পরের লেভেলে অর্থাৎ সেকেন্ড লেভেলে তার ঘুম ভাঙার বদলে সে কোমায় চলে যায়। তখন কব ও বাকি সবাই এই ঘটনায় খুবই হতাশ হয়ে পড়ে। মিশনের এত কাছে এসেও তারা এইভাবে মিশনটি ফেল করবে তা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তখন অ্যাড্রিয়ানে বলে তাদের কাছে এখনও একটি রাস্তা খোলা। সে বলে তারা যদি স্বপ্নের আরেকটি স্তরে গিয়ে ফিশারকে খুঁজে বের করে এবং সেখানে তাকে মেরে ফেলে তবে সে স্বপ্নের এই স্তরে আবার জেগে উঠবে, যার সাথে কবও একমত হয় এবং অ্যাড্রিয়ানেকে নিয়ে কব স্বপ্নের চতুর্থ স্তরে এসে পৌঁছে, যা ছিল খোদ কবের স্বপ্ন। এখানে এই লেভেলে আসার পর কবের হাতে আনলিমিটেড সময় চলে আসে ফিশারকে খোঁজার জন্য। এর কারণ হলো মানুষ স্বপ্নের যত ডিপ লেভেলে যাবে সময় ততই আস্তে কাজ করবে। তারা সেখানে ফিশারকে নানান জায়গায় খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে তারা চলে আসে মেলের কাছে, কেননা কব জানতো ফিশারকে আটকে রেখেছে। কেননা কব স্বপ্নে যখনই কোনো মিশন আসে সেই মিশন ভেস্তে দেওয়ার জন্য মেল প্রত্যেকবারই তার টার্গেটকে মেরে ফেলে বা বন্দি বানিয়ে রাখে। যেমনটা আমরা স্বপ্নের আগের লেভেলও দেখেছি যে মেল কিভাবে ফিশারকে মেরে ফেলে। মেল এখানে ফিশার কোথায় তা বলতে চায় না, সে কবকে বলে তার সাথে এই লেভেলে থেকে যেতে যাতে তারা একসাথে থাকতে পারে, যাতে কব রাজি হয়। সে বলে এটি সত্যি নয়, যা শুনে মেল রেগে যায় এবং কবের উপর আক্রমণ করে দেয়। তখন অ্যাড্রিয়ানে মেলকে গুলি করে জখম করে দেয় এবং ফিশারকে খুঁজতে থাকে এবং ফিশারকে খুঁজে তাকেও হত্যা করে দেয়, যার ফলে ফিশার স্বপ্নের তৃতীয় নাম্বার স্তরে জেগে ওঠে। এখন এই স্তরে মিশন শেষ করে পরের স্তরে যেতে চাইলে কব সে স্তরে আর যেতে চায় না, কেননা তারা তৃতীয় নাম্বার লেভেল থেকে চতুর্থ নাম্বার লেভেলে আসার সময় কব দেখেছিল সাইতোর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, যে সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে আর সে সেখানে মারা গেলে কোমায় অর্থাৎ স্বপ্নের চতুর্থ নাম্বার লেভেলে চলে আসবে, যার জন্য সে এখানেই সাইতোর জন্য অপেক্ষা করতে থাকে। এবার স্বপ্নের তৃতীয় নাম্বার লেভেলে ফেরার পর ফিশার তার পিতার মরিস ফিশারের সাথে দেখা করে, যে কিনা অসুস্থ অবস্থায় একটি রুমে শুয়ে আছে। যেখানে রবার্ট সেই লকারটি খুললে দেখতে পায় সেখানে তার ছোটবেলায় একটি খেলনা রয়েছে, যা দেখে রবার্ট আবেগপ্রবণ হয়ে পড়ে। এতদিন সে জানতো তার পিতা তাকে একদমই পছন্দ করতো না, কিন্তু আজ সে জানতে পারে তার পিতা তাকে কতটা ভালোবাসে। তখন মরিস ফিশার রবার্টকে বলে সে চাইতো না তার ছেলে তার মতো হোক, সে সবসময় চাইতো রবার্ট ফিশার নিজে থেকে কিছু একটা করে। যা শোনার পর রবার্টের মনে এই আইডিয়াটা গেঁথে যায় যে সে নিজে থেকে কিছু একটা করে দেখাবে, সে আর তার পিতার পথ অনুসরণ করবে না। এরপর আমরা কবকে দেখি স্বপ্নের চৌদ্দ নাম্বার লেভেলে। সে অনেক খোঁজার পর ফাইনালি সাইতোকে খুঁজে পায় আর আমরা দেখি তারা দুজনেই এবং সেখানে কব সাইতোকে ফিরে আসতে কনভিন্স করে, যে দৃশ্যটি আমরা সিনেমায় একদম শুরুতে দেখেছিলাম। এরপর কব সাইতোকে নিয়ে স্বপ্নের এক এক করে প্রত্যেক লেভেল পিছিয়ে আসতে শুরু করে। এবার এই স্বপ্ন থেকে সম্পূর্ণ বের হতে হলে তাদের সবার প্রয়োজন একটি সিক্রোনাইজড কিক, যার মাধ্যমে তারা বাস্তবে ফিরে আসতে পারবে। সিক্রোনাইজড কিক হলো প্রত্যেক লেভেলে তাদের একই সময় তাদের সবাইকে কিক পেতে হবে। এইভাবে করে ফাইনালি তারা বাস্তবে ফিরে আসে। এবার দেখা যায় তারা সবাই প্লেনের মধ্যে রয়েছে, যেমনটা তারা মিশন শুরুতে ছিল।
বাস্তবে ফেরার পর ফিশারের মাথায় এই আইডিয়াতে ইমপ্লিমেন্ট হয়ে যায় যে সে তার পিতার ব্যবসা আর এগিয়ে নিয়ে যাবে না, বরং সে নিজে থেকে কিছু একটা করে দেখাবে। এবার যেহেতু এই মিশনটা সাকসেসফুল হয়, তাই সাইতো নিজের ক্ষমতা ব্যবহার করে কবের উপর থেকে সব আইনি তদন্ত ও এলিগেশন মুছে দেয়। ফাইনালি কব এয়ারপোর্টে নামে এবং তাকে কেউ অ্যারেস্ট করে না। সে সোজা বাড়িতে চলে আসে। বাসায় এসে সে তার টোটেমটা ঘুরায়, এটি পরীক্ষা করার জন্য এটি বাস্তব নাকি স্বপ্ন। কিন্তু তখন তার বাচ্চারা তার কাছে চলে আসে এবং সে পুরো সিনেমায় প্রথমবারের মতো তার দুটি বাচ্চার চেহারা দেখতে পায়, যা তাকে এতটাই আবেগপ্রবীত করে যে সে সেই টোটেমটি আর দেখতে ভুলে যায়। কিন্তু আমরা দেখতে পাই তার ঘুরানো সেই টোটেমটি এখনও ঘুরতে আছে এবং এখানে সিনেমাটি শেষ হয়। শেষের দৃশ্যটি নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন রয়েছে যে এটি বাস্তব নাকি স্বপ্ন ছিল। যাই হোক, এটি ফিল্ম মেকাররা জেনে বুঝে রহস্য হিসেবে রেখে দিয়েছে। আর আপনাদের আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন।